যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে ২৫০তম স্বাধীনতা দিবস। শ্রেষ্ঠত্ব সংস্কৃতির জয়গান, অভিনন্দন জানিয়ে ট্রাম্পকে তারেক রহমানের চিঠি। খামেনির শেষ বিদায়ে শোকার্ত মানুষের ঢল, সমবেত শতাধিক দেশের কূটনীতিক, শোক পরিণত শক্তির বার্তায়। কানাডার ক্যালগারি স্ট্যাম্পিডের প্যারেডে প্রথমবার উড়ল বাংলাদেশের পতাকা। বিশেষ আয়োজনে পর্দা নামবে ১৩ জুলাই। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। আর পুরো আয়োজনের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ২.৫ শতাব্দীর ইতিহাস, উত্থান পতন আর অর্জনের মাইল ফলক স্পর্শ করেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা করতে দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরকে বেছে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের ৪ দিকপাল প্রেসিডেন্টের ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে ট্রাম্প মার্কিন শ্রেষ্ঠত্ব এবং সংস্কৃতির জয়গান করেন। তবে ট্রাম্পের বক্তব্যের বিপরীতে সাম্প্রতিক একাধিক জনমত জরিপ বলছে দেশের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে অধিকাংশ মার্কিন নাগরিক নেতিবাচক মনোভাব পোষণ করছেন। বিভাজন আর বিতর্ককে পাশে সরিয়ে রেখে ২৫০ বছরের মার্কিন গৌরবকে নতুন করে জাগিয়ে তোলার প্রত্যয়ে শুরু হলো আমেরিকার ফ্রিডম ২৫০ উদযাপন। দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এ অনুষ্ঠানে ৩০টির বেশি বিমান উড্ডয়ন করা হয়, যার মধ্যে রয়েছে দেশটির ৩টি বোমারু বিমান, B-2 স্পিরিট, B-1B ল্যান্সার এবং B-52H স্ট্র্যাটফোর্টেজ। এ সময় যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেন। মহাপুরুষদের মতোই বিশাল, সাহসী, মহৎ এবং মহান একটি জাতি হিসেবে নিজেদের পুনরায় উৎসর্গ করছি এবং তা করা সহজ নয়, কিন্তু আমরা সবসময় তা করব। প্রায় ৩০ মিনিটের এই ভাষণে ট্রাম্প মার্কিন সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার উপর জোর দেন। তবে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে তার এই ভাষণ কেবল উৎসবের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এতে ছিল রাজনৈতিক বার্তাও। এ সময় দেশ জুড়ে বাড়তে থাকা কট্টর বামপন্থী বা সমাজতান্ত্রিক মতাদর্শকে আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যা দেন তিনি। ভাষণ শেষে মাউন্ট রাশমোরের আকাশে জ্বলে ওঠে হাজারো রঙের আতশবাজি। তীব্র তাপপ্রবাহ আর পরিবেশগত নানা উদ্বেগ উপেক্ষা করেই ৬ বছর পর এই ঐতিহাসিক স্থানে আতশবাজি প্রদর্শনীর অনুমতি দেয় ট্রাম্প প্রশাসন। চৈতি রয়, নিউজ 24। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার এই গৌরবময় উদযাপন আমেরিকান স্বপ্ন, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য এবং নৈতিকতার এক উজ্জ্বল প্রতীক। প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উভয় দেশের জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে লাখ লাখ শোকাহত মানুষের ঢল নেমেছে। খোমেনি গ্র্যান্ড মুসল্লা মসজিদ রূপ নিয়েছে কোটি ইরানির শোক, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনস্থলে। সর্বোচ্চ নেতাকে হারালেও ইরানিদের বিশ্বাস ও প্রতিরোধের মনোভাবে সামান্যতম চির ধরেনি, বরং শোক রূপ নিয়েছে ঐক্য, প্রতিরোধ এবং নতুন সংকল্পের প্রতীকে। তেহরানের আকাশে আজ শোকের ভার, কারো চোখে অশ্রু, কারো হাতে জাতীয় পতাকা। ভোর হতে খুলে দেওয়া হয় গ্র্যান্ড মুসাল্লার ফটক, মুহূর্তেই সেখানে নামে মানুষের ঢল। কফিনে এক ঝলক চোখ রাখতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা লাখ লাখ মানুষের। কফিন হাতে আসতে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। খামেনির শেষ বিদায়ে শোক থাকলেও নেই পরাজয়ের ছায়া। শোক আর প্রতিরোধ যেন একই স্রোতে মিলেছে তেহরানের রাজপথে। শোককে আমরা শক্তিতে পরিণত করতে প্রস্তুত। আমাদের প্রতিটি
অশ্রুবিন্দুই জাতির শক্তিতে রূপ নেবে। খামেনি হত্যাকাণ্ডের 4 মাস পর এই রাষ্ট্রীয় আয়োজন, একত্র গোটা দেশ। শোকের এই সমাবেশকে শুধু বিদায়ের অনুষ্ঠান নয়, জাতীয় ঐক্য ও প্রতিরোধের নতুন অঙ্গীকার হিসেবেই দেখা হচ্ছে। বিপুল জনসমাগম ঘিরে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে ইরান সরকার। গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, আকাশপথেও জারি রয়েছে কঠোর বিধিনিষেধ। মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হবে কমে, পরের দিন ইরাকের নাফাসে, আর 9 জুলাই মাশহাদে তাকে করা হবে দাফন। আসমাতুলি, নিউজ 24। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে তেহরান এখন বৈশ্বিক কূটনৈতিক সমাবেশের নগরী। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনে হাজির বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ সহ শতাধিক দেশের প্রতিনিধি, যাদের মধ্যে রয়েছেন পাকিস্তান এবং ভারতের প্রতিনিধিরাও। তবে অনুপস্থিত পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্র দেশগুলো। যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি, তার মধ্যেই তেহরানে গ্র্যান্ড মোসল্লায় চলছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায়ের আনুষ্ঠানিকতা। শোক, শ্রদ্ধা আর কূটনীতিকদের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয়েছে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ জানাজায় অংশ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। তার এই অংশগ্রহণ ঢাকা তেহরানের ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, দেশটির সেনাপ্রধান ওসিম মুনিরও যোগ দিয়েছেন। ছিলেন ভারতের সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিরাও। খামেনির শেষ বিদায়ে জড়ো হয়েছেন চীন, রাশিয়া, তুরস্ক সহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা। তবে পশ্চিমা বিশ্বের কোনো শীর্ষ প্রতিনিধি বা তাদের মিত্র দেশগুলোকে এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে রাষ্ট্রীয় এই বিদায় অনুষ্ঠান শুধু একজন নেতার শেষ যাত্রাই নয়, পরিণত হয়েছে ইরানের কূটনৈতিক সম্পর্ক, আঞ্চলিক প্রভাব এবং বিশ্বজুড়ে তার মিত্রদের সংহতিরও এক বিরল প্রদর্শনের মঞ্চে। চন্দ্রা, নিউজ 24। শোক আর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। লাল পতাকা হাতে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় ইরানিদের ঢল, যাদের কণ্ঠে উঠে এসেছে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে তেহরানের অদম্য শক্তি আর সংহতির বার্তা। পৃথিবী থেকে ইসলামী বিপ্লবের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিশ্চিহ্নের ষড়যন্ত্রে মেতেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে আজ প্রশ্ন উঠছে, কতটা সফল দুই মিত্রশক্তি? খামেনিকে হত্যার পরও ইরানিদের স্বর দমাতে ব্যর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মৃত্যুর 4 মাস পর সর্বোচ্চ নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসল্লায় ঢল নেমেছে সাধারণ মানুষের। হামলার শঙ্কার মধ্যে আর্তনাদ ও প্রতিশোধের বার্তা। লাল পতাকা হাতে উপস্থিত লাখো ইরানি। এ শোক যাত্রায় আমেরিকার ধ্বংস হোক ও প্রতিশোধ স্লোগান দিচ্ছেন তারা, সমবেত শতাধিক দেশের প্রতিনিধি। এর আগে ইরানে এত বিশাল জনসমুদ্র দেখা গেছে 1989 সালের 6 জুন ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায়, যেখানে প্রায় 1 কোটি মানুষের সমাগম হয়েছিল। সেখান থেকেই শুরু দীর্ঘ 36 বছর পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে দাপটের সঙ্গে ইরানের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রে অটল ছিলেন খামেনি। খামেনির শেষ বিদায়ের আয়োজনে এই জনসমুদ্রে ভাটা পড়েছে যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তির উদযাপন। আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে পরিণত হয়েছে ইরান। ইরানের এমন জনস্রোত কি প্রমাণ করছে? অনেক গণমাধ্যমের খবরে উঠে এসেছে ইরান দেখাতে চাইছে নেতৃত্ব বদলালেও রাষ্ট্রের নীতি, অভ্যন্তরীণ ঐক্য এবং আঞ্চলিক প্রভাব এখনো অটুট। আফরিন মৌ, নিউজ 24। কানাডার ক্যালগারি স্টাম্পিড উৎসবে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির উদ্যোগে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, শহীদ মিনার, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং রয়্যাল বেঙ্গল টাইগারকে চারুকলা প্রদর্শনীর মধ্য দিয়ে তুলে ধরেন। এ সময় লাল সবুজের জাতীয় পতাকা বিশ্বের দরবারে লক্ষাধিক দর্শকের নজর কাড়ে। অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির আয়োজকরা জানান, দেশের নিজস্ব সংস্কৃতি বিশ্বের দরবারে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে বিদেশি সংস্কৃতির সাথে একত্রীভূত করতেই এই উদ্যোগ। ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস মাসকাট। মাসকাটে বাংলাদেশ দূতাবাসের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দূতাবাসের শ্রম মিনিস্টার মাহমুদুর রহমান। সঞ্চালনা করেন প্রথম সচিব আসাদুল হক। সভায় প্রকৌশলীদের পেশাগত অভিজ্ঞতা, দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ এবং বাংলাদেশ ওমানের উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন হেড অফ চ্যান্সেরি ও কাউন্সিলর আতাউর রহমান, লেবার কাউন্সিলর মেজর রফিউল ইসলাম, পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান সহ ওমানে কর্মরত বাংলাদেশি প্রকৌশলী এবং গণমাধ্যম কর্মীরা। যারা জুলাই হত্যাকাণ্ডে দায়ী, আইন অনুযায়ী তাদের বিচার হবে, তবে বিচারের নামে যেন অবিচার না হয় সেদিকেও লক্ষ্য রাখবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে এসব কথা জানান তিনি। আর সেখানে বলেন, জাতিকে বিভক্ত করে সামনে এগিয়ে যাওয়া যায় না, দেশকে ঐক্যবদ্ধ রেখেই এগিয়ে যেতে চায় সরকার। ২৪-এর গণ অভ্যুত্থানে ইতিহাসে বাকবদল দেখেছে বাংলাদেশ। গদি ছাড়তে বাধ্য হয়েছে আওয়ামী লীগ সরকার। অভূতপূর্ব সেই ঘটনার ২ বছর পূর্তি। এমন উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলন। আয়োজক জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি। আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মরণ করেন জুলাই শহীদ ও আহতদের ত্যাগের কথা। যে মানুষটিকে, পরিবারের যে সদস্যটিকে আমরা হারিয়েছি, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? তার লক্ষ্য উদ্দেশ্য ছিল এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। প্রধানমন্ত্রী বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়াই সবার লক্ষ্য। ৫ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। বিএনপি সরকার প্রতিশোধে বিশ্বাসী নয়। জুলাইয়ের হত্যাকারীদের আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে। আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। প্রধানমন্ত্রী বলেন, জাতিকে ঐক্যবদ্ধ রেখে সামনে এগোতে চায় সরকার। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। আজকে সময় এসেছে আমরা দেশকে কি দিতে পারি, আজকে সময় এসেছে আমরা দেশের জন্য কি করতে পারি। জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে বিএনপি সরকার, জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আর কোন শক্তি আমাদেরকে এই লক্ষ্য অর্জন থেকে কোনোভাবেই আমাদেরকে বিচ্যুত করতে না পারে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দলটির বিচার শুরু হবে শিগগিরই, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে কথা বলেন তিনি। আর এদিকে গুম খুনের দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের দ্রুত বিচার করার দাবি জানান জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহতরা।
24 শহীদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জাতীয় সম্মেলনের। অংশ নেন 1 জুলাই শহীদ আবু সাইদের ভাই আবু হোসেন, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা সহ অসংখ্য শহীদ পরিবারের সদস্য ও আহতরা। যাদের ডাকে আমার সন্তান মারা গেছে তারা তো আমার খোঁজ খবর নেয় নাই। তাদের আবেগঘন বক্তব্যে ভারী হয়ে ওঠে সম্মেলন কেন্দ্র। আমি এই হত্যার বিচার চাই। আমার ভাইয়ের রায় প্রকাশ করা হয়েছে, কিন্তু দ্রুত সময়ের মধ্যে আমি বাস্তবায়ন দেখতে চাই। পাখির মতো মানুষ গুলি করেছে, 18 দিনে গুলি করেছে, প্রতিযোগিতা করে গুলি করেছে, কি দোষ করেছিল আমার সন্তানরা। প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, আমাদের ছেলে মেয়ের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান। জুলাই শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিও উঠে আসে সম্মেলন থেকে। কেউ কেউ জানান নানান অভিযোগের কথা। আমরা যারা হাত পা হারাইছি তাদের এখনো আমাদের সরকারের পক্ষ থেকে তাদের হাত পায়ের কোনো ব্যবস্থা করে দেওয়া হয় নাই। কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমরা এখনো এই যে কেসের উপরে এখনো আছি। অনুষ্ঠানে মন্ত্রীরা জানান জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার। জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়, স্মরণ করি এবং এই বিষয়ে আমরা এটাকে বিবেচনায় নিয়ে আপনাদের যারা সত্যিকারের জুলাই যোদ্ধা তাদেরকে আমরা সেখানে গেজেটভুক্ত করব। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। যারা জুলাই চেতনার কথা বলে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে তাদের পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই জুলাইয়ের চেতনা নিয়ে যেন আমরা কেউ ব্যবসা না করি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অনুপ্রেরণা দিয়ে অতিরিক্ত মানুষের চাপে কমছে রাজধানীর সবুজ অঞ্চল, বিপরীতে বাড়ছে কংক্রিটের আবরণ আর যন্ত্রের দৌরাত্ম্য। এসবের আড়ালে তাপমাত্রা বেড়ে চলেছে অস্বাভাবিক হারে। পরিবেশবিদরা বলছেন ঢাকা মেগা সিটি এখন এক আরবান হিট আইল্যান্ড, আর তাই ঢাকার প্রকৃতি হারিয়ে ফেলেছে তার স্বাভাবিক চরিত্র। শাহ আলী জয়ের প্রতিবেদন। বর্ষা এলে গ্রীষ্মের খরতাপ কমে, মেলে খানিকটা শীতল পরশ, কিন্তু এবার এমন পরশে ঘাটতি। ঢাকায় কয়েকদিন ধরেই স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি, 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিশ্বের দ্বিতীয় জনবহুল এই শহরে কোনো এক জাদুর টানে সারা দেশ থেকে ছুটে আসে মানুষ। তাদের বাড়তি চাপে কমে সবুজের আচ্ছাদন, বাড়ে কনক্রিটের আবরণ, নগরের তাপমাত্রা। বাইরে তো কাজকর্ম আছে, ইনশাল্লাহ ভালো লাগে না, এই জন্য ঢাকায় চলে আসি। ঢাকায় আমার ভালো। গ্রামে মার্কেট কি পরিশ্রমটা করলে একটু ইনকামটা কম, আর ঢাকায় একটু পরিশ্রমটা করতে পারলে ইনকাম হয়। সবুজ প্রকৃতিকে বলা হয় শহরের ফুসফুস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শহরে দরকার 15 থেকে 20% সবুজ এলাকা। ঢাকায় আছে মাত্র 4 থেকে 8% মতো। নাতিশীতোষ্ণ আবহাওয়া থেকে পরিবর্তিত হয়ে একটা মরুময় আবহাওয়ার দিকে আমরা চলে যাচ্ছি। আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আমাদের হিট ওয়েভের সংখ্যা, তীব্রতা এবং ডিউরেশন বৃদ্ধি পাচ্ছে। আগে হিট ওয়েভ 1 বছরে 1টি বা 2টি হতো, এখন 4-5টি হচ্ছে। ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টের তথ্য বলছে ঢাকায় জনসংখ্যা 3.5 কোটির ওপরে। মানুষ বেশি, তাই যান্ত্রিক বাহনও বাড়তি। পিচ ঢালা পথ, অগণিত দালান কোঠা আর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রেও সয়লাভ চারদিক। যেসবের আবডালে তাপমাত্রা বেড়ে চলেছে হু হু করে। রাজধানী ইন্ডাস্ট্রিয়াল প্রোন এরিয়া, সুতরাং বাতাসে দূষিত কণার পরিমাণ বেশি। একদম নিম্ন স্তরে এইরকম দূষিত কণার পরিমাণ বেশি থাকার কারণে তারাও তাপকে আটকে রাখে, স্থাপনা তাপকে আটকে রাখে। আবার ঘরের তাপমাত্রাকে ঠান্ডা করে বাইরে এই এয়ার কুলার, রেফ্রিজারেটর, এসি তারা তাপ ছেড়ে দেয়। আমরা এই শীতল থাকার জন্য যে ফ্যাক্টরগুলো কাজ করতে এতদিন ধরে সেগুলো আমরা কমিয়ে ফেলেছি, যেগুলো হিটওয়েভ তৈরি করে সেগুলো আমরা বৃদ্ধি করে ফেলেছি। পরিবেশবিদরা বলছেন বসবাসযোগ্য শহর চাইলে প্রাণের সঞ্চার ঘটাতে হবে এর প্রকৃতিতে, ঠেকাতে হবে রাজধানীমুখী মানুষের স্রোত। জাতিসংঘ প্রক্ষেপণ বলছে 2050 সাল নাগাদ ঢাকার জনসংখ্যা হবে কমপক্ষে 5 কোটি। অতিরিক্ত এই জনসংখ্যাকে জায়গা করে দিতে কেটে ফেলতে হবে গাছ, তৈরি হবে কনক্রিটের নতুন অরণ্য। পরিবেশবিদদের মতে শুধু বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের প্রভাব কিংবা বৈশ্বিক উষ্ণায়নই নয়, মানুষের তৈরি এসব কারণেও তখন বেড়ে যাবে ঢাকার তাপমাত্রা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রবাসী সংবাদের এখনকার আয়োজনে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।